দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো তাহলে আজকে আমাদের যেটা আলোচনা হবে, তোমরা সিলেবাসটা তো জানতে। এর পরের যে টপিকটা আর কি, সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অসিলেটিং রিয়াকশন। আগের দিন অটোক্যাটালাইটিক রিয়াকশন হয়েছে, আজকে হচ্ছে তোমার অসিলেটিং রিয়াকশন। ঠিক আছে, অসিলেটিং রিয়াকশন সেইটার মেন ফিচার্স গুলোকে বলে দিয়ে, সেটা হচ্ছে তোমার লটকে ভলতেরা মডেল, সেটাকে নিয়ে যাচ্ছে একটু কথাবার্তা বলা। আর ভ্যালুস অফ জাবস্টিনস্কি রিয়াকশনস, যেটা এই ভ্যালুস অফ জাবস্টিনস্কি রিয়াকশনসটাকে একটু আমাদের জাস্ট বলতে হবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি বক্তব্যের বিষয় আর কি। ঠিক আছে, এটা দেখো প্রথমেই যেটা জানতে হবে যে অসিলেটিং রিয়াকশনস বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। ঠিক আছে, ওকে এলো দেখি একটুখানি নিয়ে নিই তাকে। হ্যাঁ, প্রথমেই যেটা বোঝার চেষ্টা করি যে অসিলেটিং রিয়াকশনস বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। না দেখো, এই কেমিক্যাল ক্লক অর অসিলেটিং রিয়াকশনস মানে তোমার অসিলেটিং রিয়াকশনকে অনেক সময় কেমিক্যাল ক্লক বা ক্লক রিয়াকশনও বলা হয় আর কি। A chemical clock or oscillating reactions is a complex mixture of reacting chemical compounds in which the concentration of one or more components exhibits periodic changes or where certain property change occur after a predictable induction time. কি হচ্ছে না, a chemical clock or oscillating reaction is a complex mixture of reacting chemical compounds in which the concentration of one or more components exhibit periodic changes or where certain property change occur after a predictable induction time. তুমি দেখবে যখন তোমার এই ভ্যালুস অফ জাবস্টিনস্কি রিয়াকশন বা ওই টাইপের রিয়াকশন, মানে যেগুলো ক্লক রিয়াকশন, সেটা অনেক সময় কেমিস্ট্রিতে ল্যাবরেটরিতে অনেক সময় ডেমনস্ট্রেট করে দেখানো হয়। দেখবে তোমার যে একটা সার্টেন টাইমের পরে, হ্যাঁ, তোমার দেখবে একটা কালার অ্যাপিয়ার করছে, আবার কালারটা চলে গেল, আবার সার্টেন টাইমের পরে কালারটা অ্যাপিয়ার করছে। মানে বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার স্পিসিস, এটা ইন্টারমিডিয়েট ইউজুয়ালি, যার কনসেন্ট্রেশনটা একটা সার্টেন লেভেলে পৌঁছাচ্ছে, সার্টেন লেভেলে পৌঁছালে একটা পার্টিকুলার রিয়াকশন হয়তো ট্রিগার করে যাচ্ছে, আর কনসেন্ট্রেশনটা আবার সার্টেন ভ্যালু থেকে যখন কম থাকছে, তখন অন্য একটা রিয়াকশন হয়তো তোমার ট্রিগার করছে। ঠিক আছে, এইটা আমি এক্সাম্পল গুলো দিলে পরে তোমার কাছে পরিষ্কারভাবে ব্যাপারটাকে বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা যে ট্র্যাডিশনাল রিয়াকশনস গুলোকে দেখি, সেই ট্র্যাডিশনাল রিয়াকশনস গুলো মূলত দুটো নেচারের হয়। তো আইদার প্রসিডস ইন এ পার্টিকুলার ডিরেকশন, একটা ইরিভার্সিবল টাইপের রিয়াকশন, মানে এ থেকে বি এর দিকে চলে যাচ্ছে, মানে একটা রিয়াকশন কন্টিনিউয়ালি দিকে করে করে যাচ্ছে, আর প্রোডাক্ট হচ্ছে তোমার জাস্ট বেড়ে 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 যাচ্ছে। অর কিছু রিভার্সিবল রিয়াকশন আছে যেখানে সার্টেন টাইমের পরে একটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে। ঠিক আছে, যে এ রিভার্সিবল বি করে দেখা একটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেছে। এবং তোমরা জানো যে রেডিও অ্যাক্টিভ ডিকে বা এই ধরনের কিছু স্পেসিফিক রিয়াকশন বাদ দিলে সমস্ত রিয়াকশন কিন্তু সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ যদি করো, তাহলে সে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়। এটা সেটাই বলা হচ্ছে ট্র্যাডিশনাল রিয়াকশন মূলত হচ্ছে এই দুটো নেচার, এ থেকে বি হচ্ছে, আর আইদার আর একটা হচ্ছে এ রিভার্সিবল হয়ে তোমার বি হচ্ছে আর কি। ঠিক আছে, মানে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে যায়, মানে ওয়ান ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে যায়। ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে কিন্তু রিয়াকশন বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনে আর কোনো ফার্দার চেঞ্জ হয় না, যদি না কোনো এক্সটার্নাল কন্ডিশন তুমি চেঞ্জ করো। ঠিক আছে, এটা তোমাদের জানা আছে। আচ্ছা, হোয়ারাজ তুমি যখন অসিলেটিং রিয়াকশন দেখছো, অসিলেটিং রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, the presence of one or more autocatalytic steps in a complex chemical mechanism may lead to chemical oscillation. যখন chemical oscillations হয় বা oscillatory reactions হয়, সেখানে যেটা হচ্ছে তোমার যে কিছু ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, যে ইন্টারমিডিয়েট গুলো বেসিক্যালি হচ্ছে রিয়াকশনকে ক্যাটালাইজ করতে পারছে। দ্য প্রেজেন্স অফ ওয়ান অর মোর autocatalytic steps in a complex chemical mechanism may lead to chemical oscillation. This is very very important. আচ্ছা, কেমিক্যাল রিয়াকশন ক্যানট অসিলেট থ্রু দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যদি পৌঁছে যায় তাহলে না সে কখন অসিলেট করতে পারে, কারণ ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়া মানে বেসিক্যালি রিয়াকশনটা শেষ হয়ে যাওয়ার মতো, তারপর আর সে ফিরে আসবে না।
ঠিক আছে? In order to exhibit chemical oscillations, the chemical reaction must be far from the equilibrium composition. মানে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন থেকে কিন্তু তোমার দূরে থাকতে হবে, তবেই কিন্তু কেমিক্যাল অসিলেশনের গল্প। ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে সার্টেন টাইমের পরে তাহলে কিন্তু জিনিসটা ওখানে আজীব যেন বন্ধ হয়ে গেল আর কি, তখন আর ফার্দার ওই যে পিরিয়ডিক চেঞ্জ তুমি দেখতে পাবে না। এটা আর থার্মোডাইনামিক্স অফ কেমিক্যাল অসিলেশন ক্যানট বি আন্ডারস্টুড বাই ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স, ইট রিকোয়ার্স দ্য নলেজ অফ নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স। মানে দেখো, তুমি ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স থেকে যদি মনে করো যে কেমিক্যাল অসিলেশনটাকে বুঝবে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? এই তোমাদের বিএসসি লেভেলে তো থাকে না অবশ্যই। এবারে এমএসসি লেভেলে দেবে, মানে সব জায়গায় বা সিলেবাসে নেই যে নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স বা ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স এর মধ্যে হচ্ছে তোমার এই কেমিক্যাল অসিলেশনটা পড়ে। তাহলে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স এটা বিএসসি তে পড়ো। ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স দিয়ে কিন্তু তুমি কেমিক্যাল অসিলেশন বা অসিলেটরি রিঅ্যাকশনসটাকে এক্সপ্লেইন করতে পারবে না। এই কেমিক্যাল অসিলেশন বা ক্লক রিঅ্যাকশন বা অসিলেটরি রিঅ্যাকশনকে বুঝতে গেলে তোমাকে কিন্তু এই নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স বা ইরিভার্সিবল থার্মোডাইনামিক্সটাকে ব্যবহার করতে হবে। যে নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স আর একে অনেক সময় বলা হয় ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স। নন ইকুইলিব্রিয়াম অর ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে while the oscillation occurs, the chemical reaction is far from equilibrium and delta G reaction less than 0 to drives the reaction in a particular direction. দেখো, তুমি থার্মোডাইনামিক্স এর ল্যাঙ্গুয়েজে যদি দেখো, যদি ইকুইলিব্রিয়াম পৌঁছে যায় তাহলে ডেল্টা জি রিঅ্যাকশনটা কি হয়? 0 হয়ে যায়। তো যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কেমিক্যাল অসিলেশনটা হচ্ছে, তখন কিন্তু রিঅ্যাকশনসটা ইকুইলিব্রিয়াম থেকে দূরে থাকতে হবে। তাহলে ইকুইলিব্রিয়াম থেকে যদি দূরে থাকে, তাহলে তার ডেল্টা জিটা কিন্তু তোমার লেস দ্যান 0 হবে। সেটাই বেসিক্যালি তোমার ড্রাইভিং ফোর্স। যে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি সেটা অ্যাকচুয়ালি লেস দ্যান 0। আর ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে কিন্তু ডেল্টা কে রিঅ্যাকশনটা তোমার অ্যাকচুয়ালি 0 হয়ে যেত। এইটা। আর free energy releasing reaction can proceed in two different pathways and the reaction periodically switches from one pathway to another. দেখো, যে এই যে কেমিক্যাল অসিলেশন রিঅ্যাকশন গুলো হচ্ছে এক্সারগনিক, যেখানে ডেল্টা জিটা হচ্ছে তোমার লেস দেন 0, সেখানে দুটো ডিফারেন্ট পাথওয়েতে রিঅ্যাকশনটা ঘটে। আর একটা পাথওয়েতে কি হচ্ছে দেখো, ওয়ান অফ দিস পাথওয়েজ প্রডিউসেস এ সার্টেন ইন্টারমিডিয়েট while other pathway consumes the intermediate। মানে একটা পাথওয়েতে কোন একটা ইন্টারমিডিয়েট যেমন তৈরি হচ্ছে, আর অন্য পাথওয়েতে সেই ইন্টারমিডিয়েটটা কনজিউমস হয়ে যাচ্ছে। and the concentration of this intermediate functions as a trigger for the switching from one pathway to another। তাহলে দেখো, তাহলে একটা মানে এক্সারগনিক রিঅ্যাকশন সে বেসিক্যালি দুটো পাথে যেতে পারে। একটা পাথওয়েতে কোন একটা ইন্টারমিডিয়েট সে বেসিক্যালি তৈরি হচ্ছে। এবার তৈরি হতে হতে যখন সে একটা পার্টিকুলার বা থ্রেশহোল্ড ক্রস করলো, তখন কোন একটা পার্টিকুলার চ্যানেল খুলে গেল। ঠিক আছে? মানে বেসিক্যালি অন্য রিঅ্যাকশনসটা খুলে গেল এবং অন্য রিঅ্যাকশনে যেটা দাঁড়াচ্ছে কি না, অন্য রিঅ্যাকশনের ক্ষেত্রে ওই যে ইন্টারমিডিয়েটটা সেটা বেসিক্যালি তোমার কনজিউমড হচ্ছে। তাহলে একটা পাথে একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো, তৈরি হতে তার কনসেন্ট্রেশন সার্টেন ভ্যালু যখন ক্রস করে গেল, তখন একটা সুইচিং হয়ে গেল। তখন আবার অন্য রিঅ্যাকশনসটা অন্য পাথওয়েতে সে ধরে ফেললো যে অন্য পাথওয়েতে অ্যাকচুয়ালি তোমার ওই ইন্টারমিডিয়েটটা তোমার কনজিউমড হচ্ছে। কিন্তু আমি পরে যখন মেকানিজম দেখাবো, লটকে ভলটেরা মডেল যখন দেখাবো, তখন তুমি সেটাকে দেখতে পাবে। আচ্ছা, তারপরে দেখো, when the concentration of intermediate is low, the reaction follows the প্রডিউসিং পাথওয়ে। দেখো, যখন কনসেন্ট্রেশনটা তোমার যখন বেশ কম থাকবে ইন্টারমিডিয়েটে, তখন ওই যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে প্রডিউসিং পাথওয়ে, সেই চ্যানেলটা খুলে যাচ্ছে, লিডিং টু এ রিলেটিভলি হাই কনসেন্ট্রেশন অফ দ্য ইন্টারমিডিয়েট। তারপরে এই ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। when the concentration of intermediate crosses a certain threshold, যখন এই কনসেন্ট্রেশন অফ দ্য ইন্টারমিডিয়েট বেড়ে একটা সার্টেন থ্রেশহোল্ড ক্রস করে গেল, দ্য রিঅ্যাকশন সুইচেস টু দ্য কনজিউমিং পাথওয়ে, যেখানে ইন্টারমিডিয়েটটা তোমার কনজিউম হয়ে যাচ্ছে, সাজ দ্য কনসেন্ট্রেশন অফ ইন্টারমিডিয়েট ডিক্রিজেস। ইভেনচুয়ালি দ্য রিঅ্যাকশনস রিভার্স টু দ্য প্রডিউসিং পাথওয়ে। ঠিক আছে? তাহলে এইভাবে মানে যে ইন্টারমিডিয়েট কমতে সার্টেন থ্রেশহোল্ড যখন মানে মানে অনেকটা যখন বেশি কমে গেল, তখন আবার যে ইন্টারমিডিয়েট প্রডিউসিং যে পাথওয়েটাকে, ইন্টারমিডিয়েট প্রডিউসিং পাথওয়েটাকে ধরে নিল। ধরে নিয়ে তখন আবার অন্য যে পাথটা সেটা চলতে থাকলো আর কি। ইন দিস ওয়ে দ্য রিঅ্যাকশন রিপিটেডলি সুইচেস ফ্রম ওয়ান পাথওয়ে টু অ্যানাদার। তাহলে এই যে মেকানিজমটা খুব ভালো করে বোঝার চেষ্টা করে, এই জায়গার মধ্যে পুরোটাকে লেখা থাকছে যে তোমার একটা এক্সারগনিক রিঅ্যাকশন সে দুটো পাথওয়েতে ঘটছে
একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে প্রথমে যখন কনসেন্ট্রেশন অফ দ্য ইন্টারমিডিয়েট কম তখন প্রডিউসিং পাথওয়েটা সেখানে ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছে 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 বাড়িয়ে বাড়িয়ে একটা সার্টেন থ্রেশহোল্ড যখন ক্রস হয়ে গেল তখন রিঅ্যাকশনটা অন্য মেকানিজমে শিফট করে গেল, যেখানে তোমার ওই ইন্টারমিডিয়েট কনজিউম হচ্ছে যখন তার কনসেন্ট্রেশন কমছে 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 কমে একটা সার্টেন ভ্যালুর থেকে বেশি কমে গেলে তখন আবার প্রডিউসিং পাথওয়েটা খুলে যাচ্ছে, এই রকম ভাবে এটা তোমার অসিলেট করতে আরম্ভ করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক্যালি তোমার কেমিক্যাল অসিলেশনের যে মূল ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা এবারে কেমিক্যাল অসিলেশনে তাকে বোঝার জন্য তো বিভিন্ন রকমের মডেল আছে। ঠিক আছে, এই যে মডেলগুলো সেই মডেলগুলোর মধ্যে যেগুলো মানে ধরো দু একটা মডেলের কথা যদি বলা যায়, তার মধ্যে আছে ধরো তোমার এই লটকা ভলতেরা মডেল আছে, বুসিলেটার মডেল আছে, অরিগেনেটার মডেল আছে, ইত্যাদি ইত্যাদি। এবার আমাদের এখানে এই ইন্ডিভিজুয়াল মডেলগুলো সম্বন্ধে আলাদা আলাদা করে কথাবার্তা কিছু বলতে বলেনি, তাহলে আমাদের যে কোনো একটা শুধুমাত্র অসিলেটরি রিয়াকশন বলা আছে। আমরা মোস্ট প্রিমিটিভ এবং খুব সিম্পল যে মডেলটা সেটা লটকা ভলতেরা মডেল, যদিও পরবর্তীকালে দেখবে এক্স্যাক্টলি এই মডেলে কোনো রিয়াকশন এক্সিস্ট করে না, তার কাছাকাছি কিছু মডেলে রিয়াকশন এক্সিস্ট করতে পারে। এই লটকা ভলতেরা মডেল যেটা, সেই লটকা ভলতেরা মডেলটা আমরা প্রথমে একটুখানি আলোচনা করে নেব। ঠিক আছে, দেখো একটা সিম্পল মডেল, যে মডেল দিয়ে তুমি অ্যাকচুয়ালি কেমিক্যাল অক্সিডেশনটা এক্সপ্লেন করতে পারো, ভীষণ সিম্পল এবং খুব সুন্দর, খুব এলিগেন্ট, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। দেখো মেকানিজমটা কিরকম, না এ প্লাস এক্স মিলে 2x তৈরি হলো, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই সেকেন্ড রিয়াকশনের থ্রু দিয়ে 2y তৈরি করলো, ফাইনালি ওয়াই থেকে জেড হলো। তাহলে এই যে মিনিমাম মেকানিজম যেটা বলা হয়েছে, হ্যাঁ, এই মিনিমাম মেকানিজম দিয়েই তুমি কেমিক্যাল অক্সিডেশনটাকে এক্সপ্লেন করতে পারবে। আচ্ছা খেয়াল করে দেখো যে 1 নম্বর স্টেপসে এক্সটা তোমার রিঅ্যাকট্যান্টও আছে, এক্সটা তোমার প্রোডাক্টও আছে। তাহলে পরিষ্কার বুঝতে পারছো এটা একটা অটো ক্যাটালাইটিক স্টেপ। আমরা যখন আগের দিন অটো ক্যাটালিসিস করেছিলাম সেখানে তুমি দেখেছিলে যে মানে তোমার ওই যখন কোনো একটা রিঅ্যাকশন ঘটছে, ধরো এ থেকে পি তৈরি হচ্ছে হয়তো, হ্যাঁ, পিটা আবার রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করছে এরকম। তার মানে বেসিক্যালি এই যে মানে এ প্লাস এক্স মিলে এক্স তৈরি হলো, যে এক্সটা বেসিক্যালি ক্যাটালিসিসের রোলটা প্লে করছে, আবার এক্স প্লাস ওয়াই মিলে ওয়াই তৈরি হলো, এখানে ওয়াইটা আবার ক্যাটালিসিসের রোলটা তোমার প্লে করছে। তাই তো, সেখানে এখানে হচ্ছে এক্স আর ওয়াই আর ইন্টারমিডিয়েট এটা, আর ওয়াই থেকে আলটিমেটলি তোমার জেড তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি ওভারঅল রিঅ্যাকশনটা যদি দেখো তাহলে তুমি দেখবে কি দেখো এক্স এস কেটে চলে যাবে, ওয়াই ওয়াই কেটে চলে যাবে, তাহলে ফাইনাল রিঅ্যাকশনটা এ থেকে জেড। ফাইনাল রিঅ্যাক্টর হচ্ছে এ থেকে জেড, এক্স আর ওয়াই হচ্ছে ইন্টারমিডিয়েট, যারা আবার তোমার বেসিক্যালি অটো ক্যাটালিসিসের রোলটা হচ্ছে প্লে করতে পারছে আর কি। এখন ওভারঅল রিঅ্যাকশনটা দেখো কেটে কুটে গেলে কিন্তু এ থেকে জেড হবে। আচ্ছা, উই অলসো পস্টুলেট দ্যাট দ্য সিস্টেম ইজ ওপেন অ্যান্ড দ্যাট এ ইজ মেনটেন ইন ইটস ইনিশিয়াল ভ্যালু A0। মানে ব্যাপারটা কিরকম, যে আমাদের অন্যান্য রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে এই যে তোমার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন শুরুতেই যা ছিল সময়ের সাথে সাথে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন তোমার কমতে থাকে, তাই তো? রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন তোমার কমতে থাকে। কিন্তু আমি যদি এই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যতখানি কমছে সেইটা কোন একটা মানে ইনলেট দিয়ে যদি সেই পরিমাণ আমি আবার ইনজেক্ট করে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? এর কনসেন্ট্রেশন যা ইনিশিয়াল ভ্যালু ছিল সেই ইনিশিয়াল ভ্যালুতে কনস্ট্যান্ট থাকতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। মানে এর আগে যে সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কনসিডার করা সেটা হচ্ছে ক্লোজ সিস্টেমে ছিল। সেখানে শুরুতে যা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ছিল সময়ের সাথে সাথে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমছে। হয়তো শুরুতে এ ছিল, পরে এ মাইনাস এক্স হয়ে গেল। কিন্তু এখানে সেটা আমি বলছি না। এখানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তোমার এই কন্টেইনারটা ওপেন অ্যান্ড দ্যাট এ ইজ মেইনটেইন, মানে কনসেন্ট্রেশন অফ এ ইজ মেইনটেইন ইন ইটস ইনিশিয়াল ভ্যালু A0। ঠিক আছে? এটা তোমার মাথায় রাখতে হবে। এটা। তো এটা একটা মানে আমি অ্যাজাম্পশন আমি ধরে নিলাম আর। ঠিক আছে? এবং সেই সিচুয়েশনে আমি কাজটাকে করার চেষ্টা করছি। তো দেখো এগুলো তোমরা জানো কিভাবে রেড ল লিখতে হয়। ধরো dx dt যদি তুমি লেখো, তাহলে এই যে dx dt, আচ্ছা k1 দিয়ে x টা তৈরি হচ্ছে, এবারে এই যে x টা তৈরি হচ্ছে তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি 2 থাকে, তাই এখানে 1/2 লিখতে হতো, এই 2 টা এখানে গুণ হয়ে যেত, তাই 2k1 a0 প্লাস x, এইটা 2k1 a0 প্লাস x এইটা হলো। আর তোমার এইটা এই x টা এইখানে আবার দেখো, মানে এইখানে কি হচ্ছে, এইখানে যেটা হচ্ছে dx dt যখন তুমি করছো এই k1 দিয়ে, মানে এটা তো ডিসঅ্যাপিয়ার করছে, এটা তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তো ঘটছে না। তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যদি না ঘটে তাহলে বেসিক্যালি k1 রেট কনস্ট্যান্ট দিয়ে, মানে তোমার বেসিক্যালি 2k1 a0 x হলো, কারণ এর কনসেন্ট্রেশন ইনিশিয়াল ভ্যালুতে ফিক্সড রাখবো বলেছি। আর স্টেপ 2 তে দেখো আবার এটা ডিকে করে যাচ্ছে কি রকম ভাবে, না -k2 ইনটু x এর কনসেন্ট্রেশন y এর কনসেন্ট্রেশন, এটা হলো। তাহলে মানে এটা কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা ঘটছে না, সেটা মাথায় রাখবো। ওইজন্য আমি ব্যাকওয়ার্ডটার জন্য কিছু লিখছি না। জাস্ট তোমাকে এইটা করতে হবে আরকি। মানে এখানে x তৈরি হচ্ছে
আর এখানে এক্স ডিসঅ্যাপিয়ার করছে, তাহলে আমি এক্স তৈরি হওয়াটা কিন্তু লিখছি আর কি, তাহলে এইটা যদি তৈরি হয় তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 আছে বলে এই 2টা এখানে আমার গুণ হয়ে যাবে, তা 2k1 এর কনসেন্ট্রেশন ইনটু এক্স এর কনসেন্ট্রেশন মাইনাস k2 ইনটু এক্স এর কনসেন্ট্রেশন ইনটু ওয়াই এর কনসেন্ট্রেশন, ঠিক আছে এটা। আর ডিওয়াই ডিটি কত হবে, ওয়াই তৈরি হচ্ছে এখানে ওই একই রকম ভাবে 2k2 ইনটু এক্স এর কনসেন্ট্রেশন ইনটু ওয়াই কনসেন্ট্রেশন মাইনাস k3 ইনটু ওয়াই এর কনসেন্ট্রেশন, তাহলে ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি এই দুটো মানে ইন্টারমিডিয়েট যে দুটো আছে আর কি, ইন্টারমিডিয়েট দুটোর জন্য আমি জাস্ট এটাকে লিখলাম ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি। তাহলে এই দুটো স্টেপ কোনো অসুবিধা আছে, ঠিক আছে তো? এই দুটো স্টেপ লিখতে কোনো কোনো বুঝতে পেরেছো তো এই দুটো স্টেপ কেমন করে লেখা হলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো অ্যাপ্লাই স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ, তাহলে স্টেডি স্টেটে ধরে নাও তোমার এক্স এর কনসেন্ট্রেশনটা মানে যে ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশনটা স্টেডি স্টেটে বলে আমি সাফিক্সে এসএস দিয়েছি, এসএস বেসিক্যালি রিপ্রেজেন্ট করে স্টেডি স্টেট কনসেন্ট্রেশনটা, এখানে যে কোনো টাইমে কনসেন্ট্রেশন, আর ওখানে এসএস সাফিক্সে দিলাম মানে হচ্ছে স্টেডি স্টেটে কনসেন্ট্রেশনটা। তাহলে স্টেডি স্টেটে কি হবে, ডিএক্স ডিটিও 0 হবে, ডিওয়াই ডিটিও 0 হবে। তো যখন তুমি ডিএক্স ডিটিটাকে 0 করলে সেখান থেকে কি পেলে না 2k1 a0 ইনটু এক্স এর কনসেন্ট্রেশন অ্যাট স্টেডি স্টেট মাইনাস k2 ইনটু এক্স এর কনসেন্ট্রেশন ইন স্টেডি স্টেট এন্ড ওয়াই কনসেন্ট্রেশন স্টেডি স্টেট ইকুয়াল টু 0। তাই 2k1 a0 এর কনসেন্ট মানে এটা এটা এদিকে পাঠিয়ে গেল, এক্স এর কনসেন্ট্রেশন গুলো কেটে গেল, কেটে গিয়ে তুমি বেসিক্যালি ওয়াই এর কনসেন্ট্রেশনটা পেয়ে গেলে। এখানে দেখো ওয়াই এর কনসেন্ট্রেশন আর স্টেডি স্টেট তুমি বের করে ফেলেছো, এইটা ওয়াই এর কনসেন্ট্রেশন ইন স্টেডি স্টেট, এইটা ঠিক আছে, ওয়াই এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেট তুমি বের করে ফেলো। আর আবার ডিওয়াই ডিটি আবার এগেন সেটা আবার 0, সেইখান থেকে দেখো তুমি এক্স এর কনসেন্ট্রেশনটা বের করে ফেললে, তাহলে প্রথমটা থেকে তুমি ওয়াই এর কনসেন্ট্রেশনটা বের করে ফেললে, পরেরটা থেকে তুমি হচ্ছে এক্স এর কনসেন্ট্রেশনটা বের করে ফেললে। আচ্ছা এবারে দেখো কি বলছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, you want to see what happens when the concentration of x and y temporarily and slightly displace from the steady state values। তাহলে এই স্টেডি স্টেটে তোমার এক্স এর কনসেন্ট্রেশন ওয়াই এর কনসেন্ট্রেশনটা তুমি কত তুমি পেয়েছো, যেটা ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 এর মধ্যে বলা আছে। এবারে আমি দেখতে চাইছি যে যদি এক্স এবং ওয়াই এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেট থেকে একটুখানি সরিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে একটুখানি বোঝার চেষ্টা করা যায়, ঠিক আছে? তাহলে কি হলো আমি বললাম যে এক্স এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেট থেকে একটুখানি সরে গেল, যে পার্টটা সরে গেল সেটা টাইমের ফাংশন, তাহলে এক্স টি লিখেছি, আর ওয়াই এর কনসেন্ট্রেশনটা তার যে স্টেডি স্টেট ভ্যালু ছিল সেই স্টেডি স্টেট ভ্যালু থেকে একটুখানি পাল্টে গেল, সেটা হচ্ছে ওয়াই টি এইটা। তাহলে এবারে ফ্রম ইকুয়েশন 1 ডিএক্স ডিটি যদি বের করতে চাই, ডিএক্স ডিটি যদি বের করতে চাই দেখো তোমার এখানে যে এই যে এই যে ডিএক্স ডিটি যখন তুমি বের করতে চাইবে, এটা বেসিক্যালি কি ডিএক্স ডিটি মানে ডি স্মল এক্স ডিটি মানে বেসিক্যালি ডি ক্যাপিটাল এক্স বাই ডিটি, আর ডি ক্যাপিটাল এক্স বাই ডিটি সেটা কি ছিল, এই যে এখানে মানে এখানে দেখো এখানে তো স্টেডি স্টেটটা তো টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? স্টেডি স্টেটে যে কনসেন্ট্রেশন সেটা তো মানে টাইমের উপরে তার কোনো সেটা 0 হবে টাইম ডেরিভেটিভ করলে। ডিএক্স ডিটিটা হচ্ছে ডি এক্স এর কনসেন্ট্রেশন বাই ডিটি, আর ডি এক্স এর কনসেন্ট্রেশন বাই ডিটিটা কি হচ্ছে এই ফর্মুলা 1 নম্বর ফর্মুলা দিয়ে যাচ্ছে, শুধু 1 নম্বর ফর্মুলাতে এক্স এর কনসেন্ট্রেশনটা এক্স স্টেডি স্টেট প্লাস স্মল এক্স টা তোমায় লিখতে হবে। তো এইটা এটা তুমি লিখলে 2k1 a0 ইনটু এই স্টেডি স্টেটে এক্স এর কনসেন্ট্রেশন প্লাস এক্স মাইনাস k2 ইনটু স্টেডি স্টেটে এক্স এর কনসেন্ট্রেশন প্লাস এক্স ইনটু স্টেডি স্টেটে ওয়াই এর কনসেন্ট্রেশন প্লাস ওয়াই। মানে এই যে ইকুয়েশনটা লিখছি দেখো, ইকুয়েশনটা লিখছি বেসিক্যালি হচ্ছে তুমি এই 1 নম্বর ইকুয়েশন আর এই 5 নম্বর ইকুয়েশনটাকে ব্যবহার করছো। তো 5 নম্বর ইকুয়েশন থেকে dx dt বা d স্মল x dt ইকুয়াল টু ডু এই ক্যাপিটাল এক্স বাই ডিটি, আর ডি ক্যাপিটাল এক্স বাই ডিটি হচ্ছে তোমার বেসিক্যালি 1 নম্বর ইকুয়েশনে আছে, সেখানে এখানে আমি লিখেছি ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড বলতে পারো 1 and 5, ফ্রম ইকুয়েশন 1 and 5 এইটা এটা হলো। এবারে দেখো এটা গুণ করে দাও 2k1 a0 ইনটু x এর কনসেন্ট্রেশন এট স্টেডি স্টেট প্লাস 2k1 a0 কনসেন্ট্রেশন ইনটু স্মল x মাইনাস k2 ইনটু x এর কনসেন্ট্রেশন এট স্টেডি স্টেট ইনটু y এর কনসেন্ট্রেশন এট স্টেডি স্টেট, এইটা মানে এখানে 4টে গুণ হবে, মাইনাস k2 ইনটু x এর কনসেন্ট্রেশন এট স্টেডি স্টেট ইনটু স্মল y মাইনাস k2 ইনটু y এর কনসেন্ট্রেশন এট স্টেডি স্টেট ইনটু স্মল x মাইনাস k2 ইনটু স্মল x ইনটু স্মল y এইটা। আর এবারে তুমি এই ফ্রম ইকুয়েশন
দেখো এটা হচ্ছে যদি তুমি ফ্রম ইকুয়েশন 3 দেখো, সরি, ফ্রম ইকুয়েশন 3 বলতে পারো, বা তোমার এখান থেকে মানে এইটা আর কি, এই ইকুয়েশনটা, এইটা, এই যে ইকুয়েশনটা, এটাকে যদি একটা তুমি নাম দিতে, আর এই ইকুয়েশনটা এটাকে তুমি একটা নাম দিতে, তাহলে এটা 3 ধরো, এটা মানে এটা যদি তুমি 3a বলো, এটাকে 3b বলো, এটাকে হচ্ছে 4a বলো, এটা তোমার 4b বলো, এটা এই এই ইকুয়েশনে দেখো 2k1a0 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন আর স্টেডি স্টেট মানে k2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেট ইন্টু ওয়াই এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেট, এইটা কত হচ্ছে তোমার 0। তাহলে আমি এই যে গুণটাকে করলাম, করে দেখো এই যে দাগ দিয়েছি যে দুটো পার্ট, এইটা মাইনাস এটা, তাহলে এইটা ফ্রম ইকুয়েশন 3a কি হচ্ছে, এবারে তোমার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা মাইনাস এটা, এই পার্টটা 0 হয়ে গেল, 0 হয়ে যাওয়ার যেটা পড়ে রইলো কত, দেখো এই দুটোকে বাদ দিয়ে উপর লাইন থেকে পরের লাইনটিকে লিখে দিয়েছি, এটা পড়ে থাকা তোমার পড়ে থাকে 2k1a0 স্মল এ মাইনাস k2 ইন্টু এক্স এর কনস্ট্যান্ট এর স্টেডি স্টেট ইন্টু ওয়াই মাইনাস k2 ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট এর স্টেডি স্টেট ইন্টু এক্স মাইনাস k2 ইন্টু এক্স ওয়াই। এটা ভালো। আচ্ছা এবারে এক্স গুলোকে যেখানে যেখানে এক্স আছে একটু কমন নিয়ে নিই, তাহলে 2k1a0 মাইনাস k2 ইন্টু ওয়াই আর স্টেডি স্টেট ইন্টু এক্স হয়ে গেল, মাইনাস কে টু ইন্টু মাইনাস কে, কোথায় গেল এটা, মাইনাস কে টু ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন ইন্টু ওয়াই হয়ে গেল, আর মাইনাস কে টু ইন্টু এক্স ওয়াই হলো এটা। আচ্ছা তাহলে ডিএক্স ডিটি দেখো, এবারে ফর্ম ইকুয়েশন এই যে পার্টটা, যে তোমার ওই মানে এই যে পার্টটা, এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পার্টটা আছে, এই থ্রি বি ইকুয়েশনে কি লেখা আছে দেখো, ফর্ম ইকুয়েশন থ্রি বি, হ্যাঁ, ফর্ম ইকুয়েশন থ্রি বি কি আছে না, তোমার দেখো এখান থেকে যে ওয়াই এর কনসেন্ট্রেশন অ্যাট এস এস, সেটা যে 2k1 ইন্টু kt ইন্টু a0, তো তার ঠিক আগের লাইনটাকে যদি তুমি যাও, তাহলে 2k1a0 সেটা হচ্ছে কত, k2 ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট, তাহলে 2k1a0 হচ্ছে k2 ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট, তাহলে এখানে কি আছে দেখো 2k1a0 মাইনাস k2 ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট স্টেডি, তাহলে এই যে পার্টটা, এই পার্টটা পেয়েছে এখানে তোমার 0। তো কোথা থেকে পেয়েছো না, ফর্ম ইকুয়েশন 3b থেকে, দাদা মানে এই জায়গা থেকে, মানে এইটা থেকে বলতে পারো বা এইটা থেকে বলতে পারো, হ্যাঁ। তো এইখান থেকে তুমি দেখো এই 2k1a0 মাইনাস k2 ইন্টু ওয়াই এস এস 0, তাহলে এই যে এই পার্টটা তোমার বেসিক্যালি 0 হয়ে গেল, 0 হয়ে গেলে তুমি বসিয়ে দিলে কত, dx dt ইকুয়াল টু হয়ে গেল মাইনাস k2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেট ইন্টু ওয়াই এর কনসেন্ট্রেশন মাইনাস k2 ইন্টু এক্স ওয়াই। এটা তুমি একটা ইকুয়েশন পেলে, ধরে নাও এই ইকুয়েশনটা হচ্ছে তোমার 7। এটা আবার ফ্রম ইকুয়েশন 2 and 6 তুমি কি পাচ্ছ দেখো, মানে বেসিক্যালি তুমি এই যে এই 6 নম্বর ইকুয়েশনে ডি ওয়াই বাই ডিটি যখন করছো, মানে ডি ক্যাপিটাল ওয়াই বাই ডিটি, সেটা হচ্ছে বেসিক্যালি ডি স্মল ওয়াই বাই ডিটি, মানে ডি স্মল ওয়াই বাই ডিটি সেটা ডি ক্যাপিটাল ওয়াই বাই ডিটি, আর ডি ক্যাপিটাল ওয়াই বাই ডিটি তুমি কোথা থেকে পাচ্ছ, 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি বসিয়ে দিলে, ঠিক আছে। শুধু একটা ব্যাপার, এক্স এবং ওয়াই এর কনসেন্ট্রেশনটা স্টেডি স্টেট কনসেন্ট্রেশন তুমি বসাবে আর কি। ডিওয়াই ডিটি, আচ্ছা ডিওয়াই ডিটি সেটা হচ্ছে এই 2k2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন আর স্টেডি স্টেট প্লাস স্মল এক্স ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট স্টেডি স্টেট প্লাস স্মল ওয়াই মাইনাস k3 ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট স্টেডি স্টেট প্লাস ওয়াই, মানে একদম এই 2 নম্বর যে ইকুয়েশনটা ছিল, 2 নম্বর ইকুয়েশনটা পুরো তুমি লিখছো, যেখানে এক্স এবং ওয়াই এর কনসেন্ট্রেশন করে তার স্টেডি স্টেট যে ভ্যালু, যেটা ইকুয়েশন 6 এ আছে, সেটা তুমি রিপ্লেস করে দিয়েছো। তা পুরোটাকে গুণ করে ফেললাম, গুণ করে ফেলার পরে এই যে পার্টটা 2k2 এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট মাইনাস k3 ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট, সেটা দেখো তাহলে ইকুয়েশন 4a যেটা, সেখান থেকে তোমার বেসিক্যালি 0 হয়ে যায়। তাহলে যে পরের লাইনটা যখন তুমি লিখছো, এটা কোথা থেকে পেলে না, ফর্ম ইকুয়েশন 4a, এই 4a ইকুয়েশন থেকে এই যে যেটা আন্ডারলাইন করা আছে, এইটা এবং এইটা, এই দুটো তোমার বেসিক্যালি 0 দিয়ে দিচ্ছে, তো বাকিটা পড়ে রইলো। আচ্ছা বাকিটা পড়ে যাওয়ার পরে আমি ওয়াইটাকে, মানে স্মল ওয়াইটাকে কমন নিলাম, যেটা হলো স্মল এক্স কে কমন নিলাম, আর এখানে এক্স ওয়াই হলো। আচ্ছা এবারে এই যে পার্টটা দেখো, এই যে ফোর ফোর বি এর যে পার্টটা, 2k2 ইন্টু এক্স এর কনস্ট্যান্ট সিরিজ মাইনাস k3 ইকুয়াল টু 0, দেখো 2k2 ইন্টু এক্স এর কনস্ট্যান্ট সিরিজ মাইনাস k3, এই পার্টটা বেসিক্যালি তোমার 0, তাহলে এই পার্টটা তোমার 0 হয়ে গেল, 0 হয়ে গেল। এই যে ফর্ম ইকুয়েশন 4 হতো না, 4b, এখানে ফর্ম ইকুয়েশন 4b, হ্যাঁ, ফর্ম ইকুয়েশন 4b, ওই পার্টটা 0 হয়ে গেল, তারপরে পড়ে রইল কত, dy dt ইকুয়াল টু 2k2 ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট ইন্টু এক্স প্লাস তোমার
2k2 ইন্টু xy। এটা এটা তাহলে দেখো তুমি আলটিমেটলি যেটা হলো যে যখন তোমার স্টেডি স্টেট ভ্যালু থেকে এক্স এবং ওয়াই এর কনসেন্ট্রেশন গুলো যে চেঞ্জটা হচ্ছে সেটাকে স্মল এক্স এবং স্মল ওয়াই হিসেবে আমি এক্সপ্রেস করছি। এই স্মল এক্স বা মানে ডেভিয়েশনটা আর কি, স্মল এক্স বা ডেভিয়েশনটা স্মল ওয়াই, সেটা এই ইকুয়েশন 7 এবং ইকুয়েশন 8 ফলো করছে। আর এবারে এই ইকুয়েশন 7 এবং 8 থেকে আমি কি পাচ্ছি একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো খেয়াল করে যে ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য ডেভিয়েশন ফ্রম স্টেডি স্টেট ইজ ভেরি স্মল, স্টেডি স্টেট থেকে ডেভিয়েশন যদি খুব স্মল হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে খুব কম যদি হয়, তাহলে এক্স ওয়াই এর গুণফলটাকে আরো ছোট হবে। তুমি ফর দ্য টাইমিং সেটাকে নেগলেক্ট করে দাও। ইফ ইউ অ্যাজিউম দ্যাট দ্য ডেভিয়েশন ফ্রম স্টেডি স্টেট ইজ ভেরি স্মল, দেন দ্য টার্মস কন্টেনিং, কন্টেনিং বানানটা ভুল হয়েছে, the terms containing xy can be neglected, কারণ এক্স ওয়াই দুটোই ছিল, তাদের গুণফলটা আরো আরো ছোট হয়ে গেল। the terms containing xy can be neglected. Then equation 7 and 8 রিডিউস টু কি হবে, এই যে এক্স ওয়াই কন্টেনিং টার্মটা ইকুয়েশন 8 এ আর ইকুয়েশন 7 এও তোমার এক্স ওয়াই কন্টেনিং টার্মটা তুমি বাদ দিয়ে দিলে, তো বাদ দিলে কি পড়ে রইলো, ডিএক্স ডিটিটা হয়ে গেল মাইনাস কে টু ইন্টু এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট ইন্টু ওয়াই, আর ডিওয়াই ডিটি হয়ে গেল 2k2 ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট স্টেডি স্টেট ইন্টু এক্স। আর এবারে তুমি ডি টু এক্স বাই ডি টি স্কোয়ারটাকে করো। ডি টু এক্স বাই ডি টি স্কোয়ারটা করলে দেখো মাইনাস কে টু ইন্টু এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট ছিল, আর তোমার এখানে ডেরিভেটিভ করছো মানে ওয়াইটা তোমার ডিওয়াই ডিটি হয়ে গেল। আর ডিওয়াই ডিটিটা ইকুয়েশন 10 থেকে তুমি এভাবে বসিয়ে দাও এইটা। তো এখানে তুমি এই যে বসাচ্ছ কোথা থেকে, ফ্রম ইকুয়েশন 10 থেকে তুমি ডিওয়াই ডিটি ভ্যালুটা বসিয়ে দাও। এই যে 2k2 ওয়াই এর কনসেন্ট্রেশন আর স্টেডি স্টেট ইন্টু স্মল এক্স, এটা করলে তাহলে কত হলো, মাইনাস কে টু স্কোয়ার, এই যে মাইনাস আছে 2k2 স্কোয়ার ইন্টু এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট স্টেডি স্টেট ইন্টু এক্স। এবার এই যে পুরো পার্টটা দেখো, এই পার্টটা তো বেসিক্যালি কনস্ট্যান্ট, টাইমের উপর ডিপেন্ড করে না। তাহলে এইটাকে তুমি অ্যাজ এ হোল লেখা একটা, মানে এটা এটা মাইনাস আছে, এটা অ্যাজ এ হোল লেখো একটা ওমেগা স্কোয়ার এক্স, এইভাবে লেখো এই পুরো পার্টটাকে তুমি একটা 2k2 স্কোয়ার এক্স আর স্টেডি স্টেট ইন্টু ওয়াই আর স্টেডি স্টেট, এই পুরো পার্টটাকে তুমি জাস্ট ওমেগা স্কোয়ার বলো। ওমেগা স্কোয়ার হলে কি হবে, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ারটা হয়ে যাচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ারটা হয়ে প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। যেখানে ওমেগাটা কি হলো, দেখো এই যে পার্টটা 2k2 স্কোয়ার এক্স এর কনসেন্ট্রেশন আর স্টেডি স্টেট আর ওয়াই এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেট, এই পুরো জিনিসটা কিন্তু ওমেগা স্কোয়ার হয়। তো ওমেগাটা হয়ে যাচ্ছে কত, রুট ওভার অফ 2k2 স্কোয়ার এক্স এর কনসেন্ট্রেশন আর স্টেডি স্টেট ইন্টু ওয়াই এর কনসেন্ট্রেশন স্টেডি স্টেট, এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তোমার চেনা লাগছে কি, দেখো এটা বেসিক্যালি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য ইকুয়েশন। দিস ইজ, এটা দেখো লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য ইকুয়েশন, ঠিক আছে। যেখানে ওমেগাটা সেটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাঙ্গুলার ভেলোসিটির রোলটা প্লে করছে। সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা তুমি কি লিখেছো, এই যে পার্টটাকে যেহেতু ধরে নিয়েছো 2k2 স্কোয়ার এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট ইন্টু ওয়াই এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট। এবারে এই এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেটটা সেটা বেসিক্যালি হচ্ছে তোমার এই যে 2k2 স্কোয়ার। আচ্ছা, এটা তোমার হয়ে গেল এই 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 যে এখানে এই যে জিনিসটা এখান থেকে যে থ্রি এ আর 3b আর 4b ছিল, মানে ওয়াই এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট এবং এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট, এই দুটো ভ্যালু তুমি বসিয়ে দিলে এইটা, এটা হচ্ছে তোমার পেলে কোথা থেকে, ফ্রম ইকুয়েশন 3b অ্যান্ড 4b, এই দুটো ইকুয়েশন থেকে তুমি স্টেডি স্টেটে এক্স এর কনস্ট্যান্ট ওয়াই কনস্ট্যান্ট বসিয়ে দিয়ে তুমি ওমেগাটা পেলে রুট ওভার অফ 2k1 k3 ইন্টু a0, এটা। আচ্ছা, এবারে এইটা যদি একটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের সলিউশন হয়, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের করসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয়, তার জেনারেল সলিউশন তোমার জানা আছে। জেনারেল সলিউশনটা কত না, এক্সটাকে তুমি লিখতে পারবে ওই বি সাইন ওমেগা টি প্লাস থিটা। এটা তোমার জানা আছে যে এই যদি তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তার জেনারেল সলিউশনটাকে সব এই সময় সবসময় এইরকম ভাবে লেখা যায়, এক্স ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা। আর উল্টো দিকে ওয়াইটাকে যদি তুমি এবারে বের করে নাও, দেখো ওয়াইটা হচ্ছে এই 9 নম্বর ইকুয়েশন থেকে ওয়াইটা কত হচ্ছে মাইনাস 1/kt ইন্টু এক্স এর কনস্ট্যান্ট স্টেডি কিন্তু ডিএক্স ডিটি। ডিএক্স ডিটির জায়গাটা তুমি জাস্ট এখানে এই যে ডিএক্স ডিটি এইটা,
yt টা তুমি জাস্ট মাইনাস k2 ইন্টু এক্স এর কনস্ট্যান্ট স্টেডি স্টেট, আর x যদি এটা হয় তাহলে dx dt কত হচ্ছে না b ওমেগা cos ওমেগা t প্লাস থিটা এইটা। তাহলে এবারে তুমি দেখো এইখান থেকে সাইন ওমেগা টি প্লাস থিটাটা হচ্ছে x বাই বি, আর cos ওমেগা টি প্লাস থিটাটা হচ্ছে কত y বাই মাইনাস বি ওমেগা বাই কে টু ইন্টু এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট এইটা। তো এই দুটোকে যোগ কর, যোগ করলে তোমার কি বেরোচ্ছে না যোগ করলে কি বেরোচ্ছে দেখো, এটা স্কোয়ারটাকে যোগ করে তোমার বেসিক্যালি 1 বেরোচ্ছে। বা এইখান থেকে তুমি দেখো এই মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু 1 হয়, তো সাইন স্কোয়ার থিটা হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, আর কস স্কোয়ার থিটা তুমি এখানে পেলে কত এই যে ইকুয়েশন থেকে এই যে কস ওমেগা টি প্লাস থিটা হচ্ছে ওয়াই বাই এটা মাইনাস বি ওমেগা বাই তোমার কে টু ইন্টু এক্স এর কনস্ট্যান্ট এখানে স্টেডি স্টেট এটা হচ্ছে, তো এইটা স্কোয়ার বাই এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এবার এইটা কি হচ্ছে দেখো, এইটা বেসিক্যালি হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন। দেখো এমনিতে এই এটা খেয়াল করে দেখো যে যখন এক্সটা তোমার যদি এই ধরনের ইকুয়েশন ওবে করে, এটা একটা অসিলেটরের ইকুয়েশন, তো এক্সটা টাইমের সাথে সাথে কেমন করে ভ্যারি করবে না জাস্ট বেসিক্যালি দেখো একটা হারমোনিক অসিলেটরের যেমন এক্স অ্যাম্পলিটিউডে ভ্যারি করে ঠিক সেই রকম ভাবে ঠিক একই রকম ভাবে ওয়াইটা সেটা দেখো কস দিয়ে যাচ্ছে, সেটা কিরকম ভাবে ভ্যারি করবে মানে শুরুতে যখন টাইমটা জিরো আর কি তখন সেটা নেগেটিভ দিয়ে স্টার্ট হচ্ছে, তার নেগেটিভ দিয়ে স্টার্ট হয়ে বেসিক্যালি অসিলেট করছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে স্টেডি স্টেট থেকে যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে বা ডেভিয়েশনটা হচ্ছে, এই ডেভিয়েশনটা হচ্ছে টাইমের সাথে সাথে হচ্ছে সে অসিলেট করছে। সেই জন্য এটা অসিলেটরি রিয়াকশন। যে এক্সটা হচ্ছে কি যে এক্স যে একটা ইন্টারমিডিয়েট ছিল তার কনসেন্ট্রেশনটা সেটা স্টেডি স্টেট থেকে কতটা ভ্যারি করে গেছে, হ্যাঁ স্টেডি স্টেট থেকে ডিফারেন্স যেটা আর কি সেটা কি দেখতে পাচ্ছ, সেটা তোমার দেখো এই রকম ভাবে পিরিয়ডিক্যালি অসিলেট করছে। ঠিক একই রকম ভাবে ওয়াই ছিল আরেকটা ইন্টারমিডিয়েট ক্যাপিটাল ওয়াই, এবারে স্মল ওয়াইটা হচ্ছে যে ওই স্টেডি স্টেট ভ্যালু থেকে কতখানি ডেভিয়েশন হয়েছে, যে ডেভিয়েশনটা দেখো তোমার টাইমের সাথে সাথে অসিলেট করছে। তাহলে এই যে এক্স এবং ওয়াই এই ডেভিয়েশন গুলো তারা বেসিক্যালি টাইমের সাথে সাথে অসিলেট করছে। আর তুমি একটা ফেজ পাস ডায়াগ্রামের মতো যদি একটা ডায়াগ্রাম আঁকো, তাহলে যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইনটা ওখান থেকে বের করে নিয়েছে, কসটা এইভাবে বের করে নিয়েছে, করে তুমি বসালে, করে তুমি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 তার সাথে তুমি কম্পেয়ার করছো। কম্পেয়ার করলে তুমি দেখতে পাচ্ছ একটা ইলিপসের মতো ইকুয়েশন হচ্ছে, সেটা হচ্ছে এইটা। তাহলে এই নন লিনিয়ার টার্মস আর দেখো যদি নন লিনিয়ার টার্মসটা তুমি না ধরতে, মানে যেটা আমি না ধরে করেছি আর কি, সেরকম একদম সুন্দর তুমি এরকম একটা জাস্ট একটা ফেজ বেস ডায়াগ্রাম তুমি পাবে। যেমন এতে হয় আর কি তোমার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তোমার এক্সটা টাইমের রেসপেক্টে প্লট করলে বা ওয়াই এরটা টাইমের রেসপেক্টে প্লট করলে এরকম হয়, কিন্তু যদি তুমি আবার একদিকে এক্স আর একদিকে তোমার মোমেন্টাম পিএক্স তুমি ক্যালকুলেট করো তখন তুমি এইরকম ভাবে একটা ফেজ বেস ডায়াগ্রাম পাও এরকম। এখানেও ঠিক তাই, একদিকে যদি এক্স এর কনসেন্ট্রেশন আর একদিকে যদি ওয়াই এর কনসেন্ট্রেশন, এক্স মানে এখানে মানে অবশ্যই স্মল এক্স আর কি, যেটা হচ্ছে তোমার মানে ইন্টারমিডিয়েট এক্স বা ইন্টারমিডিয়েট ওয়াই তাদের কনসেন্ট্রেশনটা তাদের স্টেডি স্টেট ভ্যালু থেকে কতটা ডেভিয়েট করেছে আর কি, সেই পার্টটা যদি তুমি করো তাহলে তুমি দেখবে এরকম একটা ক্লোজ ইলেকট্রিক্যাল ওরকম অরবিট পাবে। আর যদি নন লিনিয়ার টার্মটা তুমি ইনক্লুড করতে, হ্যাঁ, তাহলে তুমি দেখতে পেতে যে এইটা এরকম ক্লোজ ইলিপ্টিক্যাল অরবিট পেতে না, তখন কি হচ্ছে না এইটা তোমার এরকম ভাবে আস্তে 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 সেটা তোমার ডাইভার্জ করে যেতে হয়। তাহলে ইফ ননলিনিয়ার টার্মস আর ইনক্লুডেড দেন এ স্মল ডিসপ্লেসমেন্ট মে ইভেন গ্রো উইথ টাইম। হ্যাঁ, এই ননলিনিয়ার ডিসপ্লেসমেন্টটা মানে খুব সামান্য ডিসপ্লেসমেন্টও তোমার সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, এটা তোমার এ থেকে বেরিয়ে যাবে, মানে এরকম ক্লোজ জায়গা থেকে কিন্তু সে বেসিক্যালি তোমার বেরিয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক্যালি লটকা ভলটেরা মডেলটা। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু পরিষ্কার কষতে পারা যায়। দেখো এই অঙ্কটা তোমার এই নন লিনিয়ার টার্মটাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে একদম সুন্দর করে পুরো অঙ্কটা উইদাউট এনি মানে কি বলবো কমপ্লিকেশন তুমি অঙ্কটাকে পুরো কষতে পারছো। হ্যাঁ, কষে কষে তুমি আলটিমেটলি কিন্তু জায়গাটায় পৌঁছে যেতে পারছো। হুম, এক মিনিট। দেখো এই যতটুকু বললাম তাতে কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও, যে কোনো একটা পার্টিকুলার জায়গা যদি তোমার মনে হয় যে এটা কি করে হলো বুঝতে পারছি না বলো, তাহলে আমি সেটা তোমায় বলে দিতে পারি। বলো। মানে এটা তো একটা হারমোনিক অসিলেটরের তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং সেটাকে সলভ করলে জেনারেল সলিউশন থেকে এরকম দেখতে হয়, এগুলো সব জানো তো? দেখো জানো না জানো না? হ্যাঁ স্যার। ঠিক আছে তো, এই লটকা ভলতেরা মডেলটা ঠিক আছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস just আমি বলছি, হ্যাঁ সেটা স্যার। হচ্ছে এই অসিলেটরি রিঅ্যাকশনের একটা যে স্পেসিফিক এক্সাম্পল, এটাকে একটা করলাম, একটা মডেল তো কনসিডার করলাম। তাহলে এবারে স্পেসিফিক এক্সাম্পল অফ এ অসিলেটরি রিঅ্যাকশন। এক্সাম্পল অফ অ্যান অসিলেটরি রিঅ্যাকশন। সেখান থেকে তোমার এই বেলুসভ-জাবোটিনস্কি রিঅ্যাকশন, এইটা এবার একটুখানি আমাদেরকে দেখে নিতে হবে। আচ্ছা, এইটা তার মেকানিজমে তার অনেকগুলো স্টেপস আছে, বুঝলে? ৯টা স্টেপস আছে। সেই ৯টা স্টেপ জানি না তুমি মনে রাখতে পারবে কিনা। কিন্তু কিভাবে হয় সেটা পুরোটাকে কষতে পারা যায়। হ্যাঁ, আমি বইয়েও কষে দিয়েছি, আমি এখানেও কষে দিচ্ছি। এবারে এইটা তো পুরোটা একটু মনে রাখা একটু অসুবিধে সার্টেনলি। হ্যাঁ, মানে তোমার এই প্রত্যেকটা স্টেপ মানে অ্যাকচুয়াল রিঅ্যাকশন না, আগেরটা যেমন মডেল রিঅ্যাকশন চলে এক্স, ওয়াই, জেড দিয়ে আমি জাস্ট এক্স, ওয়াই, জেড দিয়ে আমি জাস্ট ম্যানেজ করেছি এবং ৩ টে স্টেপে জিনিসটা হয়ে যাচ্ছে। আর বেলুসভ-জাবোটিনস্কি রিঅ্যাকশন যেটা, সেইটা কিন্তু তোমার অনেকগুলো স্টেপস আছে। সে প্রত্যেকটা স্টেপ দেখে তার ইন্টারমিডিয়েটের জন্য স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন করে সেইখান থেকে পুরো জিনিসটা করা একটুখানি কমপ্লিকেটেড, একটু বেশ বড়, কিন্তু ঠিক আছে, মানে এটা করতে পারা যায় যা। দেখো, যেটা প্রথমেই যে কথাটা আমি বলে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে যে তোমার there is no real chemical reaction that obeys the exact Lotka-Volterra mechanism. There is no real chemical reaction that obeys the exact Lotka-Volterra mechanism. One of the most extensively studied real chemical reaction that shows chemical oscillation is the Belousov-Jabotinsky reaction. So one of the most extensively studied real chemical reaction that shows chemical oscillation is the Belousov-Jabotinsky reaction. আচ্ছা, ব্যাপারটা কি না, এখানে অক্সিডেশন অফ ম্যালোনিক অ্যাসিড বাই ব্রোমেট ক্যাটালাইজ বাই সেরিকায়ন। তো অক্সিডেশন অফ ম্যালোনিক অ্যাসিড বাই ব্রোমেট ক্যাটালাইজ বাই সেরিকায়ন, সেটাই বেসিক্যালি Belousov-Jabotinsky reaction. There are at least 9 coupled chemical reaction. তাহলে ৯টা তোমার কাপলড কেমিক্যাল রিঅ্যাকশনস হবে। তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস হচ্ছে এইটা 2H প্লাস প্লাস BrO3 মাইনাস প্লাস Br মাইনাস ওই রেড কনস্ট্যান্ট K1 তৈরি হচ্ছে HBrO2 প্লাস HOBr, আর একটা H প্লাস প্লাস HBrO2 প্লাস Br মাইনাস, সেখান থেকে বাই রেড কনস্ট্যান্ট K2 তৈরি হচ্ছে 2HOBr। These are coupled with two rapid reactions, সেটা হচ্ছে এই ৩ নম্বর স্টেপে হচ্ছে Br মাইনাস প্লাস HOBr প্লাস H প্লাস বাই রেড কনস্ট্যান্ট KT তৈরি হচ্ছে কি Br2 প্লাস H2O, আর একটা হচ্ছে Br2 প্লাস মানে এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড আর কি, ভাই রেড কনস্ট্যান্ট K2 তোমার তৈরি হচ্ছে কত, তাহলে মনে রাখা কঠিন, আমি বারবার বলছি এটা প্রত্যেকটা স্টেপ, এখন ৯টা স্টেপ কি মনে রাখা যায় নাকি, মানে বেশ ঝামেলা আর কি। কিন্তু কমপ্লিটনেসের জন্য আমি বলছি আর কি, সেটা পরীক্ষাতে কোশ্চেন দিলে তোমার এরকম মেমোরাইজ করে লেখা তোমার পক্ষে একটুখানি অসুবিধা আর কি। একটা ঠিক আছে, একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম দিল, মানে বইয়ের হেল্প দিয়ে তুমি করতে পারো, তাহলে একরকমের মানে আসে, কিন্তু আদারওয়াইজ কিন্তু এই ৯টা স্টেপ মনে রাখা তোমার পক্ষে সত্যি খুব কঠিন আর কি। তার ভাই রেড কনস্ট্যান্ট K4 তৈরি হচ্ছে BrCH3CH হোল 2, মানে একটা HBr দিয়ে রিপ্লেস হয়েছে প্লাস H প্লাস প্লাস Br মাইনাস, এটা multiply equation 3 and 4 by 3 and adding them with equation 1 and 2, মানে একদম পরিষ্কারভাবে বলা আছে, তুমি চাইলেই করতে পারবে এটা আর কি। ৩ নম্বর ৪ নম্বর ইকুয়েশনকে তুমি যথাক্রমে মানে ৩ দিয়ে দুজনকে ৩ দিয়ে গুণ করছো করে ১ নম্বর এবং ২ নম্বর, এই যে ১ নম্বর ২ নম্বর ইকুয়েশন দুটো আছে তুমি যোগ করছো, ঠিক আছে? তো যোগ করলে তুমি দেখো ইকুয়েশন 5 টাকে পাচ্ছ। দিস গিভস ইকুয়েশন 5, এটা ঠিক আছে, ৫ নম্বর ইকুয়েশনটা পেলে। আচ্ছা, আচ্ছা, এবারে নেক্সট যে অ্যাডিশনাল যে স্টেপ গুলো আছে, যে রিঅ্যাকশনস দ্যাট ইনভলভ অক্সিডেশন অফ সেরিক সেরাস মানে সেরিয়াম 3 আর সেরিয়াম 4, মানে সেরাস এন্ড সেরিক, সেরাস টু সেরিক, সেটা কি না, দেখো এই যে HBr প্লাস BrO3 মাইনাস প্লাস HBrO2 বাই রেড কনস্ট্যান্ট K5 তৈরি হচ্ছে 2BrO2 প্লাস H2O, তারপর হচ্ছে H প্লাস প্লাস BrO2 প্লাস C মানে 3 বাই রেড কনস্ট্যান্ট K6 তৈরি হচ্ছে কি না HBrO2 প্লাস সি মানে সেরিকটা তৈরি হচ্ছে, মানে এতে মানে দেখো অক্সিডেশন হচ্ছে বেসিক্যালি তোমার সেরিয়ামটা 3 থেকে তোমার 4 এ যাচ্ছে, আর তারপরে হচ্ছে H BrO2 বাই রেড কনস্ট্যান্ট K7 তৈরি হচ্ছে BrO3 মাইনাস প্লাস HOBr প্লাস H প্লাস।
এবারে 6 নম্বর ইকুয়েশন তুমি 2 দিয়ে গুণ করো, 7 নম্বর ইকুয়েশনকে 4 দিয়ে গুণ করো, প্লাস 8 নম্বর ইকুয়েশনটাকে যোগ করো। করে তুমি ইকুয়েশন 9 টা পেয়ে গেলে। হ্যাঁ? যে 5H প্লাস BrO3 মাইনাস প্লাস 4C3, সেখান থেকে তৈরি হলো 4C4 HOBr প্লাস 2H2। Finally, the oxidation of bromomalonic acid by C4, এই যে ব্রোমোম্যালোনিক অ্যাসিড যেটা এখানে যেটা তৈরি হয়েছিল, এই তোমার এই যে এই ব্রোমোম্যালোনিক অ্যাসিড, এই যে এইটা BrCH3CH2, এটা হ্যাঁ, এইটা সেটা হচ্ছে এই দেখো এই স্টেপ 4 এ BrCH3CH2 প্লাস 4C4 প্লাস 2H2 ভাইরেট কনস্ট্যান্ট K4 তৈরি হচ্ছে Br মাইনাস প্লাস HCH প্লাস 2CO2 প্লাস 4C3 প্লাস 5H প্লাস, আর দিস ইজ কাপলড উইথ, এই রিঅ্যাকশনটা কাপলড উইথ HOBr প্লাস HCH ভাইরেট কনস্ট্যান্ট K9 তৈরি হচ্ছে Br মাইনাস প্লাস CO2 প্লাস H প্লাস প্লাস H2। তাহলে এই যে নটা রেট কনস্ট্যান্ট সেটা বেসিক্যালি নটা স্টেপস, মাঝে আমি প্রথম যে দুটো চারটে সেটাকে মিলে, এই যে প্রথম যে 1 2 3 4 এই চারটে স্টেপস মিলে তুই 5 নম্বর ইকুয়েশনটাকে পেয়ে গিয়েছিলে, আর 6 7 8 সেটাকে মিশিয়ে তুমি 9 নম্বর ইকুয়েশনটা পেয়ে গিয়েছিলে। এক্সট্রা তুমি 10 নম্বর পাচ্ছ আর 11 নম্বর পাচ্ছ। তবে 10 এবং 11 মিশিয়ে তুমি বেসিক্যালি 12 নম্বর ইকুয়েশনটাকে পেয়ে গেলে। 12 নম্বর ইকুয়েশন। তার মানে দেখো তোমার প্রথম চারটি ইকুয়েশন কাপেল করা হয়েছে 5 নম্বর ইকুয়েশনে সামারাইজ করে, তারপরে 6 7 8 সেটাকে তোমার জুড়ে তৈরি করা হয়েছে 9 নম্বর ইকুয়েশন, আর 10 11 জুড়ে তৈরি করা হয়েছে 12 নম্বর ইকুয়েশন। তারপরে ইকুয়েশন 5 9 আর 12 তুমি জাস্ট যোগ করে দাও। যোগ করে দিয়ে আলটিমেটলি যে রিঅ্যাকশনটা পাচ্ছি সেটা দেখো এইটা 2BrO3 মাইনাস প্লাস 3CH2 মানে ম্যালোনিক অ্যাসিড প্লাস 2H প্লাস থেকে তৈরি হচ্ছে ব্রোমোম্যালোনিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। তাহলে ইন দিস রিঅ্যাকশন C3 and Br মাইনাস প্লে দ্য রোল অফ ক্যাটালিস্ট। ঠিক আছে? হ্যাঁ, সেরা আয়নটা আর Br মাইনাস ব্রোমাইড আয়নটাকে তারা প্লে দ্য রোল অফ ক্যাটালিস্ট। So we apply steady step approximation for the intermediate HBrO2 and Br2। HBrO2 and Br2 হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট। হ্যাঁ, তাদের জন্য স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন তুমি ব্যবহার করছো। এই যে 9টা স্টেপস আছে, হ্যাঁ, সেই 9টা রেট কনস্ট্যান্ট দিয়ে সেটাকে কাজে লাগিয়ে তুমি দেখো এই যে DHBrO2/dt সেটা তুমি করে মানে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করে এটাকে তুমি 0 করলে, আবার DBrO2/dt সেটাকে ব্যবহার করে তুমি জাস্ট 15 নম্বর ইকুয়েশনটাকে পেলে, 14 এবং 15 পেলে। তাহলে এই যে তোমার 9টা রেট কনস্ট্যান্ট দিয়ে যে 9টা রেট কনস্ট্যান্ট দিয়ে 9টা রেট কনস্ট্যান্ট দিয়ে যে 9টা তোমার আছে ইকুয়েশনস আছে, হ্যাঁ, সেইগুলোকে কাজে লাগিয়ে তুমি HBrO2 যেখানে যেখানে ইনভলভ আছে সেইখানে কাজে লাগিয়ে তুমি স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনটা ব্যবহার করেছো। BrO2 যেখানে যেখানে ইনভলভ আছে সেটাকে তুমি কাজে লাগিয়ে এটাকে তুমি করেছো। হ্যাঁ, করে আলটিমেটলি দেখো ইকুয়েশন 14 এবং ইকুয়েশন 15 তুমি পেয়েছো। এটা এবার ইকুয়েশন 14 এবং 15 কে তুমি কাজে লাগাও। হ্যাঁ, কাজে লাগিয়ে সেই হিসাবে একটা 0 আছে তো কাজে লাগাও। কাজে লাগিয়ে তুমি তার ইকুয়েশন 16 টা পেলে। এবারে 2 লিমিটিং কেস তুমি কনসিডার করো, যখন Br মাইনাস এর কনসেন্ট্রেশনটা হচ্ছে HBrO2 তার যে স্টেডি স্টেট ভ্যালু তার থেকে অনেক অনেক বেশি। সেইখান থেকে তুমি HBrO2 স্টেডি স্টেট তার কনসেন্ট্রেশনটা পেয়ে গেলে, যেটা ইকুয়েশন 17 দিচ্ছে। আর আরেকটা এক্সট্রিমে যখন Br মাইনাস এর কনসেন্ট্রেশন মাচ লেস দ্যান HBrO2 কনসেন্ট্রেশন এট স্টেডি স্টেট, সেখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি দেখো HBrO2 তার স্টেডি স্টেট কনসেন্ট্রেশনটা তুমি পেলে আর কি। এটা ইকুয়েশন 18। এবারে দেখো তাহলে দেয়ার আর টু পসিবল স্টেডি স্টেট সলিউশন, মানে এখানে তুমি যখন Br মাইনাস এর কনসেন্ট্রেশনটা খুব বেশি তখন তুমি HBrO2 তার একটা কনসেন্ট্রেশন পাচ্ছ, আবার Br মাইনাস এর কনসেন্ট্রেশন বেশ কম তখন তুমি এইটা পাচ্ছ। সেটাই লিখেছি। সো দেয়ার আর টু পসিবল স্টেডি স্টেট সলিউশন for at least one of the key intermediate, and the system may be non-stationary, that is it may switch back and forth between these two steady state. This is called bistability। দেখো একদম প্রথমেই আমরা যখন অসিলেটরি রিঅ্যাকশনে বেসিক কথাবার্তা বলেছিলাম যে দুটো ডিফারেন্ট পাথওয়ে থাকবে, একটা পাথওয়েতে কোন একটা ইন্টারমিডিয়েট তার কনসেন্ট্রেশনটা জাস্ট বাড়বে, আর একটা পাথওয়েতে তার কনসেন্ট্রেশনটা কমবে। হ্যাঁ, তাহলে একবার যখন দেখো কনসেন্ট্রেশন Br মাইনাসের কনসেন্ট্রেশন যখন খুব বেড়ে গেল
তখন তোমার এই HBrO2 তার যা ভ্যালুটা বেরোচ্ছে আরকি, যখন Br মাইনাসের কনসেন্ট্রেশন আমার কমে গেল, তখন তার অন্য ভ্যালুটা বেরোচ্ছে আরকি। ঠিক আছে? তো সেটাকে এই ধরনের সিচুয়েশনকে বলা হয় বাইস্টেবিলিটি। ইনিশিয়ালি Br মাইনাস is low, the reaction cycle given in equation 5 will be stopped and C3 ion is oxidized to C4 and reaction cycle 9 dominates. মানে বেসিক্যালি দেখো, এই যে আমি প্রথম ৪ টে জুড়ে যে ৫ নম্বর ইকুয়েশনটাকে করেছিলাম, এই ৪ টাকে জুড়ে যে ৫ নম্বর ইকুয়েশনটাকে করেছিলাম, সেখানে Br মাইনাস ইনভলভ আছে। ৬, ৭, ৮ জুড়ে যে ৯ নম্বর ইকুয়েশনটাকে করেছিলাম, সেখানে দেখো তোমার বেসিক্যালি Br মাইনাসটা ইনভলভ নেই। তার মানে কি? যখন তোমার Br মাইনাসের কনসেন্ট্রেশনটা যখন তোমার বেশি হয়ে যাচ্ছে, মানে ইনিশিয়ালি যখন Br মাইনাসের কনসেন্ট্রেশন খুব কম, কিন্তু ৫ নম্বর ইকুয়েশনে Br মাইনাসটা ইনভলভ আছে, সেখানে কি আছে? Br মাইনাসের কনসেন্ট্রেশন কম হলে এই রিঅ্যাকশনটা ঘটতে চাইবে না। ঠিক আছে? কিন্তু এই যে ৯ নম্বরে দেখো, এখানে Br মাইনাস ইনভলভ নাই বলে এই রিঅ্যাকশনটা ঘটবে। আচ্ছা, এবারে যখন Br মাইনাসের কনসেন্ট্রেশন বেশ বেড়ে গেল, তখন কি হচ্ছে? না ওইটা তোমার ঘটতে পারবে। এই যে যখন Br মাইনাস মে ইনক্রিজ বাই দ্য রিঅ্যাকশন সাইকেল গিভেন ইন ইকুয়েশন 12, এই যে ১২ নম্বর ইকুয়েশনে দেখো তোমার Br মাইনাস হচ্ছে ওয়ান অফ দ্য প্রোডাক্ট। Br মাইনাস ওয়ান অফ দ্য প্রোডাক্ট। তাহলে এই যে এই ১২ নম্বর ইকুয়েশনের থ্রু দিয়ে কি হচ্ছে? তোমার Br মাইনাসের কনসেন্ট্রেশন তোমার বেসিক্যালি বাড়লো। আর যখন বাড়লো, তখন কি হবে? একটা সময়ের পরে হচ্ছে যে রিঅ্যাকশন সাইকেল 5 যেটা, যেখানে Br মাইনাস ইনভলভ আছে রিঅ্যাকট্যান্ট সাইডে আরকি, এই রিঅ্যাকশনটা তখন ঘটতে থাকবে। তাহলে Br মাইনাস মে ইনক্রিজ বাই দ্য রিঅ্যাকশন সাইকেল গিভেন ইন ইকুয়েশন 12, then reaction cycle given in equation 5 turns back turns back on, and C4 is no longer produced and Br minus will be consumed. ঠিক আছে? তার মানে দেখো, এই যেটা একদম শুরুতে বলেছিলাম যে ওয়ান অফ দ্য ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, যার কনসেন্ট্রেশন লো হলে একটা মেকানিজম, কনসেন্ট্রেশন বেশি হলে অন্য মেকানিজম, কনসেন্ট্রেশন একটা সার্টেন ভ্যালু যখন ক্রস করে গেছে, তখন আবার ওটা তোমার বন্ধ হয়ে যাচ্ছে, করে আগের মেকানিজমে ফিরে যাচ্ছে অ্যান্ড সো অন আর। সেটা তুমি এই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ আর। ঠিক আছে? এটা। এবং তুমি এখানে যদি এই log of Br minus এর কনসেন্ট্রেশন or log of C4/C3 এর কনসেন্ট্রেশনটা দেখো, তাহলে শুরুর দিকে তোমার এই যে Br minus এর কনসেন্ট্রেশনটা বেশ কম থাকছে, আর C4 এর কনসেন্ট্রেশন বেশি থাকছে। যখন একটা সার্টেন মানে একটা সময় হলো, যেখানে Br minus এর কনসেন্ট্রেশন বেড়ে একটা সার্টেন লেভেলে পৌঁছে গেল, হ্যাঁ? তখন এই C4 এর কনসেন্ট্রেশনটা তখন জাস্ট কমে যাচ্ছে। কমে গিয়ে তারপর কি হলো? একটা সার্টেন থ্রেশহোল্ড ক্রস করে যাওয়ার পরে হঠাৎ করে Br minus এর কনসেন্ট্রেশনটা জাস্ট তোমার কমে যাচ্ছে, কারণ অন্য চ্যানেলটা তখন ওপেন হয়ে যাচ্ছে, যে চ্যানেলে হচ্ছে C4 টা তোমার তৈরি হচ্ছে। দেখো এইখানে তোমার এই যে যেটা হলো না, এই যে তোমার ৯ নম্বর যেটা, ৯ নম্বরে কি হচ্ছে? সিরাস থেকে সেরিক তো অক্সিডেশনটা হচ্ছে, সরি এটা এই ১১-১২ যোগ করলে, ১১-১২ তে যোগ করলে কি হচ্ছে বেসিক্যালি? এই যে দেখো, এটা কোথায় গেল? এই যে এখানে দেখো, এখানে হচ্ছে যখন এই যে 4 থেকে 3 হচ্ছে, আর আগেরটা হচ্ছে তোমার 3 থেকে 4 হচ্ছে। কোথায় গেল? এটা দেখো তোমার 3 থেকে 4 হচ্ছে। তার মানে যখন তোমার ৯ নম্বর সাইকেলটা দারুণভাবে চলবে, তখন 4 এর কনসেন্ট্রেশনটা বাড়বে। হ্যাঁ? আর ওদিকে যখন তোমার এই আল্টিমেটলি ১২ নম্বর ইকুয়েশনটা চলবে, তখন 4 থেকে 3 হবে। এবারে তোমার যেটা হচ্ছে যে এইটা হতে গেলে, ১২ নম্বরটা হতে গেলে তোমার বেসিক্যালি কি হচ্ছে? যখন Br মাইনাস এর Br মাইনাস তৈরি হচ্ছে এই পার্টিকুলার কেসে। তাই তো? তো তৈরি হবে তোমার, যেটা আমি এখানে বললাম, দেখো যে ইনিশিয়ালি Br মাইনাস ইজ লো, the reaction cycle given in equation 5, যেখানে Br মাইনাস অ্যাকচুয়ালি কনজিউমড হচ্ছে, সেটা স্টপড হয়ে যাচ্ছে। হ্যাঁ? এইটা। যখন কনসেন্ট্রেশন লো থাকছে আরকি। and C3 ion is oxidized to C4 and reaction cycle 9 dominates. রিঅ্যাকশন সাইকেল 9 যখন ডমিনেট করবে, C3 টা C4 এ জাস্ট চলে যাবে। মানে Br মাইনাস এর কনসেন্ট্রেশন কম, মানে হচ্ছে তোমার বেসিক্যালি C4 তৈরি হবে বেশি। আচ্ছা, Br মাইনাস মে ইনক্রিজ বাই দ্য রিঅ্যাকশন সাইকেল গিভেন ইন ইকুয়েশন 12, দেন রিঅ্যাকশন সাইকেল গিভেন ইন ইকুয়েশন 5 টার্নস ব্যাক, আবার ফিরে আসবে এইটা। তখন C4 ইজ নো লঙ্গার প্রোডিউস, তখন আর C4 টা তোমার তৈরি হবে না। তার মানে কি? যখন Br মাইনাস এর কনসেন্ট্রেশন কম, তখন বেসিক্যালি C এর কনসেন্ট্রেশনটা বেশি। আর যখন Br মাইনাস এর কনসেন্ট্রেশন বেশি, তখন সেরিক আয়নের কনসেন্ট্রেশন তখন কম। এই ছবিটা দেখো বেসিক্যালি সেটা তুমি দেখতে পাচ্ছ। যখন তোমার Br মাইনাস এর কনসেন্ট্রেশনটা বেশি, তখন C4 এর কনসেন্ট্রেশনটা কম। আবার Br মাইনাস এর যখন কনসেন্ট্রেশন কম হলো, এটা তোমার বাড়লো। এইরকম ভাবে দেখো সে বেসিক্যালি অসিলেট করছে। ঠিক আছে? তাহলে দেখো এই কেমিক্যাল অসিলেশনটা তুমি এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তার মানে
এই যে পার্টিকুলার একদম এটা রিয়েল এক্সাম্পল, যে রিয়েল এক্সাম্পলে যে তোমার কেমিক্যাল অসিলেশনটা হচ্ছে সেটা তুমি এই পার্টিকুলার কেসে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তাহলে এটা জাস্ট আমি যে জেনারেল ডিসকাশনসটা করেছি, সেই জেনারেল ডিসকাশনটা এখানে যে অ্যাপ্লাইড হয়েছে একটা রিয়েল এক্সাম্পলের ক্ষেত্রে সেখানে এটা বললাম। এবার এটা তো বুঝতেই পারছো যে এত বড় মেকানিজম সেটা পরীক্ষায় তো না দেখে করা একটুখানি অসুবিধেই। এবারে ৯ টা স্টেপ যদি বলে দেয় সেই স্টেপটাকে মাথায় রেখে তুমি চেরি স্টেপ অ্যাপ্রক্সিমেশন থেকে ব্যবহার করে বাকিগুলোকে বললে বা ইন্টারপ্রিটেশন ইত্যাদিগুলোকে বললে। সেটা কোনো অসুবিধে কিছু নেই। হ্যাঁ? কিন্তু এমনিতে ওই ৯ টা স্টেপ মনে রেখে তারপর ব্যাপারটাকে করা একটুখানি অসুবিধা। সেখানে একটা পরীক্ষার পারপাস অতটা ইম্পোর্টেন্ট নয়। কিন্তু যেটা ইম্পোর্টেন্ট যে অসিলেটরি রিঅ্যাকশন এর একটা রিয়েল এক্সাম্পল তোমার দরকার। এমনি অসিলেটরি রিঅ্যাকশন এর ১ম দিকে যে জেনারেল ডিসকাশনস টা আছে এবং তার পরবর্তীকালে তোমার ওই লটকা ভলটেরা মডেলটা যেখানে তোমার এই এ, এক্স, ওয়াই এবং জেড সেইটার যে মডেলটাকে বলা হয়েছে এবং সেইখান থেকে কেমন করে কেমিক্যাল অক্সিডেশনটা পাওয়া যাচ্ছে এবং ওই তোমার মানে ইন্টারমিডিয়েট এক্স এবং ওয়াই সেটা ইকুইলিব্রিয়াম মানে স্টেডি স্টেট ভ্যালু থেকে যে ডেভিয়েশনটা হয়েছে সেই ডেভিয়েশনটা কেমন করে পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে সেই যে ম্যাথমেটিক্স এর জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে তুমি তৈরি করবে যেটা তুমি করতে পারা যায়। ঠিক আছে? তাহলে দেখো ব্যাপারটা বুঝতে পারলে তো জিনিসটা? হুম? কি মানে কিছু বুঝতে পারলে? মানে এগুলো যে অ্যাকচুয়ালি করা যাবে সেটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। মানে যে বেরুসভ-জাবস্টিনস্কি রিঅ্যাকশন যেটা, সেইটার এই যে স্টেপ গুলোকে লেখা হয়েছে এবং সেটাকে কোনটার সাথে কত গুণ করে, কত করে কি করে পাচ্ছি, তুমি নিজে, নিজে একবার করলেই দেখবে তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে আরকি কি হচ্ছে এবং সেটা ফাইনাল কনক্লুশন এর যে জায়গাটা যেখানে তোমার ডিসকাশন এর যে জায়গাটা হচ্ছে আরকি অঙ্কগুলো কষার পরে, এই ডিসকাশন এর জায়গাটা তুমি একটু ভালো করে তৈরি করবে। ঠিক আছে? তাহলে ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তাহলে আমাদের নেক্সট দিন যেটা আমরা করব নেক্সট ক্লাসে আমাদেরকে এটা করতে হবে। সেটা আমাদের হয়তো ১ টা ক্লাসও লাগতে পারে অথবা ২ টো ক্লাসও লাগতে পারে। ইলেকট্রোড কাইনেটিক্স যেটা, ইলেকট্রোড কাইনেটিক সেখানে হচ্ছে তোমার এই বাটলার ভোমার ইকুয়েশনস আছে, তারপরে তোমার টাফেল ইকুয়েশন আছে, নাস্ট ইকুয়েশন আছে, হ্যাঁ? এই যে এ কাজগুলো আরকি সেইটুকু পার্ট আমাদের জাস্ট নেক্সট ক্লাসে করে নিতে হবে। তাহলেই আমাদের সিলেবাসের পার্টটা হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের যে সিলেবাস আছে তাতে ওই ইলেকট্রো কাইনেটিক্স পার্টটা বললেই কিন্তু এই সেমিস্টারের জন্য যে কেমিক্যাল কাইনেটিক্স আছে সেই পার্টটা আমাদের হয়ে যাবে। হুম? তোমাদের যা সিলেবাস দেখছি তাতে দেখো এই ফার্স্ট রিঅ্যাকশন, অসিলেটরি রিঅ্যাকশন, অটোক্যাটারি রিঅ্যাকশন, তাহলে ইলেকট্রোড কাইনেটিক্স আর কি। ইলেকট্রোড কাইনেটিক্স এর মধ্যে তোমার আছে নাস্ট ইকুয়েশন, নাস্ট ইকুয়েশন, বাটলার ভোমার ইকুয়েশন, বাটলার ভোমার ইকুয়েশন আর হচ্ছে টাফেল ইকুয়েশন। এই যে দেখেন মানে ইলেকট্রোড কাইনেটিক্স, ইলেকট্রোকাইনেটিক্স এই ৩ টে জিনিস আমাকে একটুখানি দেখে নিতে হবে। জেনারেল ইকুয়েশন থেকে বিভিন্ন রকম অ্যাপ্রক্সিমেশন গুলো করে, করে তোমার নাস্ট ইকুয়েশন, টাফেল ইকুয়েশন ইত্যাদিতে আসবে আরকি। সেইটা আমরা স্কেচুয়ালি পরের দিন করে দেব। করে দিলেই তোমাদের এই সেমিস্টারে যে কেমিক্যাল কাইনেটিক্স আছে সেই কেমিক্যাল কাইনেটিক্স সিলেবাসটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে বলো, হ্যাঁ? তাহলে এই পর্যন্ত আমরা রাখলাম। বলো সব। ঠিক আছে তো? এই ইন্টারনাল হ্যাঁ পরীক্ষা, ইন্টারনাল পরীক্ষা হয়ে গেছে তোমাদের? না স্যার। ও কবে হবে? না স্যার, কবে হবে? 12 তারিখ থেকে। ফিজিক্যালটা 19 তারিখে আছে। ও এত পরে? হ্যাঁ, ভালো। আচ্ছা, ঠিক আছে। আর এমনি ফাইনাল পরীক্ষার ডেট দেয়নি, তাই তো? একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, ওটা মনে হয় মার্চে আছে। মার্চে।
ঠিক আছে? আমরা মানে আমাদের ওই প্রবাবল সামনের সপ্তাহ করে জিনিসটা হয়তো করে ফেলতে পারবো। মানে আমরা ২০ ফেব্রুয়ারির মধ্যে ব্যাপারটাকে করে ফেলার চেষ্টা করি। মানে তারপরে যদি মার্চের ১ম দিকে পরীক্ষা অন্তত ২ সপ্তাহ তুমি পাবে আরকি। আজকে তো ৯ তারিখ। তাহলে স্যার ১ মার্চের শেষে পরীক্ষা হবে। মার্চের শেষে আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে মানে ২ টো ক্লাস লাগবে এট মোস্ট, হ্যাঁ? ২ টো ক্লাস হচ্ছে এট মোস্ট লাগবে আরকি। হ্যাঁ, একটা ক্লাসও করে দেওয়া যায়। হ্যাঁ, এবার এইটা একটুখানি ওই এর যে এই অঙ্কগুলো একটু ডিফিকাল্ট আছে আরকি। হুম? এখন যদি আমি এই পিপিটি ব্যবহার করে করি তাহলে একটা ক্লাসে হয়ে যাবে, নাহলে ২ টো ক্লাস লাগবে। ২ টো ক্লাস আমরা পরপর করে দিয়ে দেব। হ্যাঁ, টেনশনের কিছু না, সব হয়ে যাবে। আর থার্মোডায়নামিক্স পার্টটা ম্যাডাম কতটা বাকি বলেছে? এটা? মানে ওটা ওটা কতটা বাকি আছে আর দেখেছো? আর স্যার ১ দিন মতো আছে। ১-২ দিনের মতো বাকি আছে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, করে মোটামুটি ওই মানে ১০-১২ টা ক্লাসের মধ্যে জিনিসগুলোকে করে ফেলতে বলে। আমরাও এই সেরকমভাবে করব। তোমাদের এক্সেস চাপ দিয়ে লাভ নেই। আর তো টেনশনের কিছু নেই। হ্যাঁ, তোমরা খুব ভালো করে জিনিসগুলোকে তৈরি করো। হ্যাঁ, পরে চেষ্টা করবে একটু সাজেশন-টাজেশন দিয়ে দেওয়ার। হ্যাঁ, তাতে করে পরীক্ষায় তোমার খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে? তুমি কিন্তু দিনের পড়াগুলো তোমাকে তো আল্টিমেটলি নেট, গেট ইত্যাদির কথা বেশি করে ভাবতে হবে। হ্যাঁ? এই নেট, গেট ইত্যাদির কথা ভাবতে গেলে তোমাকে কিন্তু মানে এখন থেকে বেশ সিরিয়াস হয়ে যেতে হবে আরকি।